আয়ুষ্মান ভারত এই কার্ডটা দিলে পরে নাকি লোকের স্বাস্থ্যের যে প্রশ্নটা আছে সেটা সমাধান হয়ে যাবে। রাজ্য সরকারও একটা কার্ড দিচ্ছে স্বাস্থ্য সাথী। ধরে নিলাম যে আমার কাছে দুটো কার্ডই চলে এলো, স্বাস্থ্য সাথী কার্ডটাও চলে এলো আর ওই আয়ুষ্মান ভারতও চলে এলো। আরো 4টে কার্ড যদি কেউ দেয়, 4টে পকেটে ঢুকিয়ে রাখবো 4টে কার্ড। কিন্তু কার্ড দিয়ে কি চিকিৎসা হবে? একজন মানুষ যখন অসুস্থ হবে, তখন হাতের কাছে ডাক্তার, হাতের কাছে ওষুধ, হাতের কাছে অ্যাম্বুলেন্স, হাতের কাছে চিকিৎসা ব্যবস্থা, এটা যদি না থাকে তাহলে পকেটে 5টা কার্ড থাকলে 10 লক্ষ টাকার বিমার থাকলেও কেউ কাউকে বাঁচাতে পারবে না। এটা আমাদের অভিজ্ঞতা, এটা প্রত্যেকটি মহামারীর অভিজ্ঞতা। এটা ওই গোরখপুরে যে বাচ্চাগুলো মরে যায়, ওই মুজফ্ফরপুরে যে বাচ্চাগুলো এনসেফেলাইটিসে মারা গেছে, ওদের অভিজ্ঞতা। এটা পশ্চিমবাংলার মুখে আমাদের কোভিডের অভিজ্ঞতা। যে আমার হাতের কাছে যদি ডাক্তার না থাকে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা যদি কাজ না করে, হয়তো একটা বিল্ডিং আছে ভেঙে পড়ছে, সেখানে ডাক্তার নেই, হয়তো ডাক্তার আছে সেখানে নার্স নেই, হয়তো নার্স আছে তার কাছে কোনো কিছু নেই, ব্যবস্থা নেই, তাহলে কিন্তু হবে না। অথচ আজকে আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো কি? কয়েকটা বিমা কার্ড দেওয়া হচ্ছে, আর ওই আশা, যেমন স্কুলটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে মিড ডে মিল, আশা কর্মী, তার কাছে কোনো মাস্ক নেই, তার কাছে পিপিই কিট নেই, জীবনের ঝুঁকি নিয়ে অন্যের সেবা করে যাচ্ছেন। তাদের জন্য আজ পর্যন্ত একটা সরকারি কর্মী হওয়ার স্বীকৃতিটুকু নেই, তাদের জন্য একটা কোনো বেতন আজ পর্যন্ত ঠিক হলো না। এই যে দাবিগুলো, কাজের দাবি যখন আমরা বলি, তখন কাজ মানে স্থায়ী কাজ, আর স্থায়ী কাজ মানে সেই কাজের জন্য সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশের সাথে সাথে সম্মানজনক বেতন, এমন একটা সম্মানজনক বেতন যাতে আজকে 2021 সালে এই মূল্যবৃদ্ধির সময়ে বেঁচে থাকা যায়। মূল্যবৃদ্ধি এ কথাটা কে বলবে? কেন্দ্র আর রাজ্য কে জবাব দেবে? আজকে এই বাজেটটা এলো, যে বাজেটে কথা উঠেছিল যে ভারতবর্ষে এই যে কোভিড কালে, এই লকডাউনের মধ্যে আমরা খেতে পাচ্ছি না, পরিযায়ী শ্রমিক হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাড়িতে ফিরতে হচ্ছে। আর এই সময়ে, এই একটা বছরের মধ্যে আদানি আম্বানি, ভারতবর্ষের সব থেকে বড় যারা ধনকুবের, তাদের সম্পত্তি কত বেড়েছে জানেন? তাদের সম্পত্তি বেড়েছে 13 লক্ষ কোটি টাকা। 13 লক্ষ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এক বছরে। এই বৃদ্ধিটা কি এমনি এমনি পেল? এমনি পায়নি, পাইয়ে দেওয়া হয়েছে, সরকার পাইয়ে দিয়েছে তাদেরকে, তাদের সম্পত্তি বাড়িয়েছে। এবং তাদের কাছে যখন মোদী বলেন যে সংকটের সুযোগ খুঁজতে হবে, সংকটটা তো আমাদের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, কৃষকের, বেকার যুবকের, এটা আমাদের শ্রমিকের সংকট। আর সুযোগটা হচ্ছে ওই আদানি আম্বানিদের জন্য, সুযোগটা হচ্ছে ধনকুবেরদের জন্য। আর তাদের হাতে সবকিছু। আজকে রেলওয়ে প্রাইভেটে চলে যাবে, প্রায় 150টা লাইন, সেখানে 150টা মতো ট্রেন, সেগুলো ওরা চালাবে, ওরা সব ঠিক করবে। সে ট্রেনে কত টিকিট লাগবে সেটাও ওরা ঠিক করবে। কৃষকের দাম এটাও ওরা ঠিক করবে, কোন দামে ওরা কিনে নেবে। সস্তায় কিনে নেবে, সস্তায় কিনে নিয়ে চড়া দামে আমাদের কাছে বিক্রি করবে। এটাই কৃষি আইন। ওই আলু আর পেঁয়াজ, আজকে যখন আলু 60 টাকা হয়, পেঁয়াজ 100 টাকা হয়, আমরা হায় হায় করে উঠি যে কি ব্যাপার হচ্ছে। কিন্তু এই আইনগুলো যদি ভারতবর্ষে থেকে যায় তাহলে ওটাই নিয়ম হয়ে যাবে। 100 টাকার নিচে পেঁয়াজ হবে না, 60 টাকার নিচে আলু হবে না, 100 টাকা পেট্রোল হয়ে গেছে, আগামী দিনে চাল প্যাকেটে বিক্রি হবে, 100 টাকা কেজি চাল আমাদের কিনতে হবে। এই মূল্য বৃদ্ধি যারা ঘটাচ্ছে, আমাদের পুরো ভাত কেড়ে দিচ্ছে, পেটে লাথি মারছে। তো পশ্চিমবাংলা নির্বাচনে এজেন্ডা অভাব আছে? কি নিয়ে মানুষ ভোট দেবে সেখানে প্রশ্নের কোনো অভাব আছে? এত জ্বলন্ত সমস্ত প্রশ্ন, এত জ্বলন্ত প্রশ্ন আমাদের জীবনের, আমাদের বেঁচে থাকার, সেই সমস্ত প্রশ্ন মানুষকে নস্যাৎ করে নির্বাচনটা কি হবে না জয় শ্রীরাম কে বলবে আর কত জোরে বলবে। এটা পশ্চিমবাংলা নির্বাচনের এজেন্ডা হতে পারে? এটা কোনো আইপিএল হচ্ছে এখানে যে আজকে আমাদের পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে এলেন আর রোজ তৃণমূল থেকে রোজ লোকে বলছে কটা উইকেট পড়লো, আজকে এই উইকেটটা পড়লো, কালকে ওই উইকেটটা পড়ছে। আর উইকেট ফেলার জন্য প্রাইভেট বিমানে এখান থেকে উড়িয়ে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর বাংলার যুবকদের জন্য সেখানে কোকেন ছড়িয়ে দেওয়া হচ্ছে। উনি নাকি যুবনেত্রী। আজকে অদ্ভুত কথা, আমাদের দেশের মিডিয়া ওই সুশান্ত সিং রাজপুতের যখন আত্মহত্যা হলো, একটা আত্মহত্যাকে হত্যা বলে চালানোর চেষ্টা করা হলো, সেটাকে হত্যা বলে চালানোর চেষ্টা করে সেখানে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে একজন তাকে আজ পর্যন্ত আটক করে রাখা হয়েছে।
সেখানে বিরাট চর্চা চললো ড্রাগ র্যাকেট ড্রাগ র্যাকেট ড্রাগ র্যাকেট। আর এখানে চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে এখানে ড্রাগের সাথে পুরো তাকে ধরা হলো। আজকে এটা নিয়ে কোনো মিডিয়াতে চর্চা নেই। আজকে এটা নিয়ে চর্চা নেই। কেন চর্চা? এই জন্য নেই, তিনি ভারতীয় জনতা পার্টির যুবনেত্রী। ভারতীয় জনতা পার্টির যুবনেত্রী যদি হয়, ওই ভারতীয় জনতা পার্টিতে যাওয়া মানেই হচ্ছে আর সার্টিফিকেট এসে গেল, কোন রকম 7 খুন মার, কোন অন্যায় করলে, কোন অপরাধ করলে সেখানে আইন আর কাজ করবে না। আমরা তাই বলি যে আমরা চাই আইনের শাসন। আইন থাকুক, আইন কাজ করুক, সকলের জন্য একভাবে থাকুক। আমাদের সংবিধান যেটা বলেছে আইনের চোখে সবাই সমান, ওই গরিব মানুষ থেকে শুরু করে সব থেকে ধনকুবের আর যে পার্টির ভোট দিন না কেন, ভোট যাকেই দিন, আইনটা যেন এক কথা বলে। আমরা এটা বলি এক দেশ হচ্ছে এক ট্যাক্স, এক দেশ এক ট্যাক্সের নাম করে জিএসটি আমাদের ঘাড়ে। আর যাদের উপরে ট্যাক্স লাগানোর কথা ছিল তাদের উপরে ট্যাক্স লাগলো না। ট্যাক্সটা হলো পেট্রোল আর ডিজেলের উপরে শেষ বাড়িয়ে দাও, 100 টাকা পেট্রোল করে দাও। ওই এক দেশ এক ট্যাক্সের নাম করে গরিবের পেট কাটা, পেটে লাথি মারা, পকেট কাটা, কিন্তু এক আইন হচ্ছে না, এক নাগরিকত্ব হচ্ছে না। এই কথাটা বলে শেষ করবো। আমাদের বাংলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা ভাষা নিয়ে গর্ব করি। বাংলা ভাষা থেকে বাংলাদেশ হয়েছে। পৃথিবীর বুকে বাংলা ভাষা আন্তর্জাতিক একটা ভাষা হিসেবে স্বীকৃত, আমাদের গর্বের কথা। আমরা বলি রবীন্দ্রনাথ বা ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটাও রবীন্দ্রনাথের, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাও রবীন্দ্রনাথের, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটাও রবীন্দ্রনাথের, আমরা গর্ব করে বলি। কিন্তু আজকে ওই যে এনআরসি আসছে, ওই যে সিএ আসছে, ওই এনআরসিতে আসামের বুকে 19 লক্ষ, প্রায় 20 লক্ষ লোক তারা বাদ পড়ে গেলেন নাগরিক সূচি থেকে। শুধু বাঙালি বাদ যায়নি। আমরা অনেক সময় শুধু বাঙালি বাঙালি বলি, বাংলা সবাই বাদ গেছে, সবাই বাদ গেছে। যারা অসমীয়া বলেন তারাও বাদ গেছেন, যারা বাংলা বলেন তারাও বাদ গেছেন, যারা হিন্দি বলে তারাও বাদ গেছে, যারা নেপালি বলে তারাও বাদ গেছে, যারা আদিবাসী ভাষা বলে তারাও বাদ গেছে। সমস্ত ভাষার লোক মিলিয়ে প্রায় 20 লক্ষ লোক আসামের মতো একটা ছোট রাজ্যে বাদ পড়ে গেল। আসাম ছোট রাজ্য, 126টা এমএলএ আছে, পশ্চিমবাংলার 294টা। আসামে মাত্র 14 জন এমপি আছে, পশ্চিমবাংলায় 42টা। আসামে যদি 20 লক্ষ বাদ যায়, তাহলে বাংলায় এনআরসি হলে কত বাদ যাবে? ওরা তো টার্গেট নিয়ে চলছে, কেউ বলে 1 কোটি বাদ দিয়ে দাও, কেউ বলে 2 কোটি বাদ দিয়ে দাও, এটা বলছে। তাহলে এই যদি আবার পশ্চিমবাংলার বুকে আমাদেরকে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হয়, নাগরিকত্ব অধিকার কেড়ে নেওয়া মানে আমাদের সব অধিকার কেড়ে নেওয়া। সবকিছু উল্টে দিচ্ছে। আমরা ভোট দিই, আমরা নাগরিক, তাই আমরা ভোট দিই। আর আমাদের ভোটে নির্বাচিত হয়ে জনগণ সরকারকে নির্বাচিত করত। এখন এমন একটা ব্যবস্থা হচ্ছে যে সরকার থেকে এবার জনগণকে নির্বাচিত করবে। সরকার এবার জনগণকে বেছে নেবে যে তুমি ঠিক মতো জনগণ, তুমি নাগরিক আর তুমি নাগরিক না। এইটা যদি ঠিক করার একটা লাইসেন্স সরকার পেয়ে যায়, তাহলে কিন্তু গরিব মানুষের জন্য, কারণ যারা বাদ গেছে আসামে তাদের অধিকাংশই ভাষা আলাদা হতে পারে, কিন্তু অধিকাংশই হচ্ছে গরিব মানুষ যে কাগজ দেখাতে পারেনি। ওই কাগজের কথা বলে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু বাদ যাবো। আর কি হবে? ওই যে ধর্ম ওই হিন্দু আর মুসলিমের মধ্যে জুড়ে দিয়েছে। তো আমাদের জন্য কিন্তু বড় মুশকিল। বিহারের লোকের থেকে বাংলার লোকের জন্য বড় মুশকিল। গুজরাটের লোক আর মহারাষ্ট্রের থেকে কিন্তু বাংলার লোক বড় মুশকিল। কেন মুশকিল? মারাঠি যে বলে তাকে কেউ বলতে পারবে না তুমি পাকিস্তান থেকে এসছো আর বাংলাদেশ থেকে এসছো। গুজরাটি যে বলে তাকে কেউ বলতে পারবে না যে তুমি পাকিস্তান থেকে এসছো, তুমি বাংলাদেশ থেকে এসছো। কিন্তু আমরা যারা বাংলা বলি, আমাদেরকে বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুটোকে মিলিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া, ঘেটে দেওয়া, এটা কিন্তু একদম সোজা, একদম কঠিন না। আর তাই আমাদের যে পরিযায়ী শ্রমিক, তারা আমরা সরকারের বঞ্চনা দেখেছি, সরকারের নিষ্ঠুর শ্রমিকদের প্রতি নিষ্ঠুর আচরণ দেখেছি, পায়ে হেঁটে আমাদের ঘরে ফিরতে হয়েছে। কিন্তু যদি ওই লকডাউনের সাথে এনআরসিটা জুড়ে যায়, যদি আমরা এটা মেনে নিই যে নাগরিকত্বের সাথে ধর্মের একটা যোগাযোগ আছে, ওখানে হিন্দু মুসলিমটা দেখো, তাহলে কিন্তু আগামী দিনে বাংলার শ্রমিক যারাই বাইরে কাজ করতে যান, মহারাষ্ট্রে যান, গুজরাটে যান, হরিয়ানায় যান, দিল্লিতে যান, দক্ষিণে যান,
বাংলায় কথা বললেই হঠাৎ করে কিন্তু ওখানে কখনো কোনো বজরং দল এসে বলে দেবে, একটা বাংলাদেশিকে দেখলাম, এই বাংলাদেশিটাকে ধরে এখান থেকে ফেরত পাঠিয়ে দাও। বাংলায় আমরা কথা বলি, বাংলা আমাদের নিরাপত্তা, বাংলা আমাদের অহংকার, বাংলা আমাদের পরিচয়, বাংলা আমাদের গর্ব, কিন্তু এই বাংলাটাকেই মাধ্যম করে আমাদেরকে বাংলাদেশি বলে ভারতবর্ষের কোণে কোণে বাংলার শ্রমিকদেরকে তাদেরকে কিন্তু হয়রান করা হবে। এই বিরাট বড় চক্রান্ত বাংলার বিরুদ্ধে যারা করছে, তারা এসে বাংলায় বলছে আমাদের ক্ষমতায় আনো, আর তারা বলছে পরিবর্তনটা এবার আমরাই আনবো। পরিবর্তনটা কি জন্য? সোনার বাংলা গড়ার জন্য নয়, বাংলায় যেটুকু যা আমাদের অধিকার আছে বাংলাটাকে ছাড়খাড় করার জন্য, বাংলাটাকে ধ্বংস করার জন্য পরিবর্তন করতে চাইছে। যারা পরিবর্তনের নাম করে বাংলাকে ধ্বংস করতে চাইবে, আজকে এই 21-এর দাগ আমরা এখান থেকে সংকল্প নিয়ে যাচ্ছি, শপথ নিয়ে যাচ্ছি, ওদের ধ্বংস করতে দেও না। এই ধ্বংসের বিরুদ্ধে সৃষ্টির ডাক দিয়ে আমরা এখান থেকে যাচ্ছি, এই বিপর্যয়ের বিরুদ্ধে আমরা জীবনের নিরাপত্তার কথা বলে আমরা এখান থেকে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আজকে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আমাদের উত্তর বাংলা থেকেও, চা বাগান থেকেও সীমান্তে এখানে এসছেন, চা বাগানের শ্রমিক থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায়, কেউ এনআরজি জিএনএ কাজ করেন, কেউ মিড ডে মিলে কাজ করেন, সমস্ত রকমের মানুষ আমরা এখানে জমা হয়েছি আমাদের কথা বলতে, আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের গণতন্ত্র, আমাদের এই বাংলা। এই বাংলা সকলের বাংলা। এই বাংলা যারা বাংলায় কথা বলেন তাদের বাংলা। এই বাংলা যারা বাংলার বুকে আদিবাসী ভাষা, সেই সাঁওতালি ভাষা হতে পারে, মুন্ডারি হতে পারে, বিভিন্ন আদিবাসী ভাষা এবং সংস্কৃতি অধিকারের জন্য যারা লড়াই করছেন সেই আদিবাসীদের বাংলা। এই বাংলা যারা নেপালিতে কথা বলেন তাদের বাংলা। এই বাংলা যারা ভিন রাজ্য থেকে বিভিন্ন সময়ে, আজকে বা এক প্রজন্ম, দু প্রজন্ম, তিন প্রজন্ম আগে এসে বাংলার বুকে যারা খাম ছাড়াচ্ছেন, বাংলার বুকে যারা পরিশ্রম করছেন, ওই সমস্ত রকমের যারা অসংগঠিত শ্রমিকের কাজ করছেন, শিল্পে কাজ করছেন, ওই সমস্ত হিন্দিভাষী তাদেরও বাংলা। সমস্ত ভাষা, মাতৃভাষা দিবসে সকলকে অভিনন্দন জানাই, সকলকে শুভেচ্ছা জানাই। আর আগামী দিনগুলোতে এই যে চক্রান্ত আসছে, 21-এর ডাক, আমাদের জেগে থাকতে হবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু সব লুট হয়ে যাবে, ঘুমোলে চলবে না, জেগে থাকতে হবে। জেগে থাকা মানুষ সে কিন্তু ওই বাড়িতে চোর ঢুকলে, ডাকাত করলে সে কিন্তু সেখানে আটকে দিতে পারে। বিরাট বড় বিপর্যয়, বিরাট বড় চক্রান্ত। আমরা আসুন সবাই মিলে জেগে থাকি, একে অপরকে জাগিয়ে রাখি। সবাই মিলে যদি জেগে থাকি, সবাই মিলে যদি জোরে কথা বলি, সবাই মিলে যদি প্রতিবাদ করি, সবাই মিলে যদি হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়াই করতে পারি, তাহলে অবশ্যই এই বাংলার বুকে ওই 77-এ কি হয়েছিল, সব থেকে বড় জরুরি অবস্থার সময় গোটা দেশে 19 মাসের জরুরি অবস্থা ছিল। কিন্তু পশ্চিম বাংলার বুকে শুধু 19 মাসের জরুরি অবস্থা ছিল না। পশ্চিম বাংলার বুকে তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, রুনু গুহনিয়োগী, তাদের পুলিশ রাজ্য আমরা দেখেছি। সেই কাশীপুর, বরানগরের গণহত্যা তখন আমরা দেখেছি। সেই সময়কার বাংলা, সেই বাংলায় যেটা কৌশিক এখন বলছিলেন যে ওটা একটা কম ফ্যাসিবাদ ছিল না, ওটাও অনেকে বলেন আধা ফ্যাসিবাদ। আধা বলুন আর সিকি বলুন আর পুরোটাই বলুন, যে ফ্যাসিবাদটা ছিল তখন 70 দশকে বাংলায়, সেটাকে কিন্তু বাংলা রুখে দিয়েছিল। বাংলা রুখে দিয়ে 77 সালে প্রমাণ করেছিল বাংলা জানে কি করে রুখে দিতে হয়। তাই এবারেও 2021-এও বাংলা যেন রুখে দিতে পারে, আমরা তাই সেই রুখে দেওয়ার জন্য সবাই জেগে থাকবো। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন, সবাই ভালো থাকবেন। আর এই 21-এর ডাক, এই বার্তা বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে দিন। বাংলার বুকে সমস্ত কৃষক যেন জানতে পারে ওই কৃষি আইনের বিরুদ্ধে লড়াইটা কেন হচ্ছে, লড়াইটা কেন জরুরি। বাংলার সমস্ত যুব ছাত্র তারা যেন জানতে পারে যে ওই যে মহিদুলের যে আত্মত্যাগ, মহিদুলের যে রক্ত, ওটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়, ওটা হচ্ছে আমাদের কাজের অধিকার, আমাদের সম্মান, আমাদের নিরাপত্তা। তার জন্য বাংলার কোণে কোণে এই বার্তা আপনারা পৌঁছে দেবেন। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। ইনকিলাব জিন্দাবাদ।